পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব অনুপাত। সপ্তম শ্রেণী কোষে দেখি 2 এ যে অনুপাত আছে প্রথমে তার ধারণা নেব, তারপর আমরা সেটা নিয়ে অঙ্ক করব। অনুপাত অর্থ কি? অনুপাত বলতে আমরা বুঝি দুটো কোনো বস্তুর বা সমজাতীয় রাশি, দুটো বস্তুর যে ভৌত রাশিতে পরিমাপ করা হবে তা যদি সমজাতীয় হয় তখন তাদের তুলনা করার প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? অনুপাত বলবো। অর্থাৎ অনুপাত হতে গেলে তাদের একককে কি হতে হবে? একই হতে হবে। যতক্ষণ না একক একই হচ্ছে ততক্ষণ পারবো না। যেমন মনে করো রামের বয়সের সাথে রামের বয়স ও হ্যাঁ চুপ করো। রামের বয়স ও শ্যামের বয়স এর অনুপাত সম্ভব। অনুপাত সম্ভব। কিন্তু 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 রামের বয়সের সাথে রামের বয়স ও শ্যামের ভর এর অনুপাত সম্ভব না। কারণ দেখো এখানেও বয়স আর এখানেও বয়স দিয়েছে, এটা সমজাতীয় রাশি ছিল তাই তাদের অনুপাত সম্ভব, কিন্তু এখানে বয়স আর এখানে ভর দুটো আলাদা রাশি তাই এদের মধ্যে অনুপাত করা সম্ভব নয়। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? অনুপাত হতে গেলে কি হতে হবে? সমজাতীয় রাশি হতে হবে, তবেই তাদের তুলনা করা সম্ভব। এবার অনুপাতে সর্বদা একক বিহীন। অনুপাত সর্বদা একক বিহীন। আমরা সিম্বলিক্যালি ডিনোট করব কিভাবে? দুটো যদি রাশি দিয়ে দেয় a:b বা a রেশিও b বা a অনুপাত b লেখা হয়, এই প্রথম পদটাকে পূর্বপদ বলা হয়, পূর্বপদ বলে, আর দ্বিতীয় পদটাকে কি বলে? উত্তর পদ বলা হয়। তাহলে প্রথম পদটাকে পূর্বপদ বলছে আর এটাকে উত্তর পদ বলছে। এটাই আমাদের অনুপাতের বিষয়বস্তু। আর মনে রাখতে হবে যে এই অনুপাত আকারে যদি দুটো পদ দেয়া থাকে তাহলে পূর্বপদ এটাকে ভগ্নাংশ আকারে যখন লিখবো পূর্বপদটা লব হবে আর উত্তর পদটা হর হবে। এটাও যা আর এখানেও এটাই তাই। তাহলে সমজাতীয় রাশি হলে অনুপাতকে আমরা কি লিখতে পারি? a/b আকারে লিখতে পারি। পূর্বপদকে কি বলা হয়ে থাকে? পূর্বপদ হলো লব আর উত্তর পদকে কি বলা হয়? হর বলা হয়ে থাকে। তোমাদের মনে রাখতে হবে যেমন ভগ্নাংশে লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মান অপরিবর্তিত হতো, তেমনি অনুপাতের ক্ষেত্রেও অনুপাতে পূর্বপদ ও উত্তর পদকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাত অপরিবর্তিত থাকে। অনুপাতটি অপরিবর্তিত থাকে। আমরা এখান থেকে বুঝলাম অনুপাতে কিভাবে কাজ করা হবে। এবার আমরা কোষে দেখি 2.1 চলে আসব। দেখো কোষে দেখি 2.1 তে কি দেয়া আছে? প্রথম অঙ্কটায় দেয়া আছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম কত? 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত? তাহলে এর সলিউশনে কি লিখব? দেখো 1
কিগ্রা চালের দাম ও 1 কিগ্রা ডালের দামের অনুপাত। তাহলে চালের দাম কত দেওয়া আছে এখানে? 40 টাকা ইস্টু ডালের দাম কত দেওয়া আছে এখানে? 100 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই একক আছে, এককগুলো ভিন্ন হলো। আমরা দুটোকে যদি 10 দিয়ে ভাগ করি 4:10, আবার যদি 2 দিয়ে ভাগ করি 2:5। তাহলে চাল ও 1 কিগ্রা চালের দাম ও 1 কিগ্রা ডালের দামের অনুপাত কত হবে? 2:5 হবে। ঠিক একই রকম 2 এর অঙ্কটাতে দেখো কি দেয়া আছে। 2 এর অঙ্কটা এখানে দেখো একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে এ বি সি, তার কোণগুলো দেওয়া আছে, এ কোণ 50 ডিগ্রি, বি কোণ 60 ডিগ্রি, সি কোণ 70 ডিগ্রি। তাহলে কোণ বিএসি ইস্টু কোণ বি এবিসি ইস্টু কোণ এসিবি সমান কত? তাহলে এর সলিউশনটা যখন করব আমরা লিখব কি, কোণ বিএসি ইস্টু কোণ এবিসি ইস্টু কোণ এসিবি সমান কত হচ্ছে? এ কোণ বিএসি মানে এ কোণ, এই কোণটা তাহলে কত হচ্ছে? এখানে 50 ডিগ্রি দেওয়া আছে ইস্টু বি কোণ, এই কোণটা দেওয়া আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি ইস্টু সি কোণ, এটা কত দেওয়া আছে? 70 ডিগ্রি। তাহলে 50 কে 10 দিয়ে ভাগ করো ইস্টু 7, সবগুলোকে 10 দিয়ে ভাগ করলাম এবং এককগুলোকে ভিন্ন করে দিলাম। তাহলে 5:6:7 হলো। এবার 3 এর দাগের অঙ্কটাতে দেখো কি দেয়া আছে। 3 এর দাগের অঙ্কেতে একটু দেখে নাও। 3 এর দাগের অঙ্কেতে আমাদের দেয়া আছে একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত? তাহলে এখানে একটি পেন্সিলের দাম একটি লজেন্সের দাম সমান, এটা পেন্সিলের দাম কত? 3 টাকা। আর একটা লজেন্সের দাম কত? 50 পয়সা। দেখো এখানে দুটোই মূল্য বা দাম সমজাতীয়, কিন্তু এককগুলো আলাদা আছে। তাহলে এই 3 টাকাকে আমরা আগে করে নেব কি 300 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা, 3 টাকা সমান 300 পয়সা। দুটোকেই কিসে নিয়ে চলে আসলাম? পয়সাতে। তাহলে এখানে কি হবে? 300:50। 10 দিয়ে যদি বোথ সাইডে ভাগ করি, মানে 10 দিয়ে যদি আমরা পূর্বপদ এবং উত্তরপদ উভয়কেই ভাগ করি, 5 দ্বারা ভাগ করলে 6:1। তাহলে পেন্সিলের দাম ও একটি লজেন্সের দামের অনুপাত কত হবে? 6:1। 4 এর দাগের অঙ্কটা তোমরা দেখো কি দেয়া আছে। 4 এর দাগের অঙ্কতে দেয়া আছে দেখো, দেখো এখানে দেয়া আছে একটা আধুলি, একটি 1 টাকা, একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? একটা আধুলি, আধুলি মানে 50 পয়সা, যার মুদ্রার মূল্য হলো 50 পয়সা। আধুলি বললে আমরা কি বুঝবো? একটা 50 পয়সা। ঠিক 1 টাকা মুদ্রাটার মূল্য কত হবে? 100 পয়সা। 2 টাকার মুদ্রার মূল্য কত হবে? 200 পয়সা। তাহলে আমরা যদি লিখি একটি, এই সলিউশনটা করার সময় একটি আধুলি একটি 1 টাকা মূল্য লিখো, মূল্য ইস্টু একটি 1 টাকার মূল্য ইস্টু একটি 2 টাকার মূল্য। তাহলে একটা আধুলি বলতে কত পয়সা? 50 পয়সা ইস্টু একটা 1 টাকার মূল্য কত হবে? 100 পয়সা। 1 টাকা সমান কত পয়সা হয়?
100 পয়সা ইস্টু একটা 2 টাকার মূল্য 200 পয়সা 200 পয়সা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 50:100:200। তাহলে আমরা যদি 10 দিয়ে ভাগ করি 5:10:20, তাহলে 1:2:4। এভাবেই আমরা অঙ্কগুলো করতে পারবো। তারপরে দেখো 5 দাগের অঙ্কটা কি দিয়েছে, উমার বয়স 12 বছর 6 মাস। 5 দাগের অঙ্কটাতে কি দেওয়া আছে, উমার বয়স 12 বছর 6 মাস। এখানে দেওয়া আছে, ওটা একবার লিখে নি। হ্যাঁ, 5 দাগের অঙ্কেতে কি দেওয়া আছে, উমার বয়স 12 বছর 6 মাস। উমার পরে কি দেওয়া আছে, রাতুলের বয়স 12 বছর 4 মাস, তাই তো 12 বছর 4। আর নূরজাহানের বয়স কত দেওয়া হয়েছে, নূরজাহানের বয়স দেওয়া আছে, বয়স 12 বছর। নূরজাহানের বয়স 12 বছর হলে তাদের ওদের তিনজনের বয়সের অনুপাত কত, এটা বলেছে। তাহলে সলিউশনটা যখন করব আমরা কি করব, বয়স আর বছর আর মাসে দেওয়া আছে, সবগুলোকে আমরা মাসে নিয়ে চলে আসবো। তাহলে উমার বয়স ইস্টু রাতুলের বয়স ইস্টু নূরজাহার বয়স, বয়স। তাহলে এই তিনটা বয়সের অনুপাত করছি। উমার বয়স কত আছে, 12 বছর 6 মাস। রাতুলের বয়স কত আছে, 12 বছর 4 মাস। আর নূরজাহার বয়স কত আছে, নূরজাহার বয়স আছে 12 বছর। তাহলে আমরা জানি 1 বছর সমান কত মাস, 12 মাস। তাহলে 12 বছরকে 12 মাসে 12 দিয়ে গুণ, যুক্ত 6 মাস ইস্টু 12 গুণিত 12 যুক্ত 4 মাস ইস্টু 12 গুণিত 12 মাস। তাহলে দেখো সবগুলো একই এককে চলে আসছে, 12 12 144, তার সাথে 6 যোগ 150, 144 6 148, সব জায়গা থেকে মাসগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এখানে 144 2 দ্বারা ভাগ করো, 75:74:72। দেখো একই সংখ্যা দ্বারা সবগুলোকে আর কোনোটাই ভাগ যাবে না, তাহলে আমাদের তাদের বয়সের অনুপাত হবে 75:74:72। এভাবেই আমরা অনুপাতের অঙ্কগুলো সহজেই লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারবো। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালাকে সাবস্ক্রাইব করো, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো, আর গণিত পাঠশালার ফেসবুক পেজ লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ও ফলো করো। থ্যাংক ইউ।